নমস্কার বন্ধুরা, আমার নাম সুমি। আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শোনার পর হয়তো তোমরা আমাকে ভুল বুঝতে পারো। আমার কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতা অনুভব করতে পারবে। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে পেতে পারেন। চলুন আর দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক। বিয়ে হয়েছে প্রায় বছর 4 হলো। আমার স্বামী রাশেদ একটা প্রাইভেট কোম্পানিতে হাই প্রোফাইল জব করে। বিয়ের প্রথম বছরটা বেশ ভালোই কেটেছিল, কিন্তু রাশেদের কাজের চাপ বাড়ার সাথে সাথে আমাদের সম্পর্কের দূরত্বটাও বাড়তে থাকে। ও সকালে বেরিয়ে যায় আর ফেরে সেই রাতে, ক্লান্ত শরীরে খেয়ে দেই ঘুম। আমার দিকে তাকানোর বা আমার মনের খবর নেওয়ার সময়টুকু ওর নেই। একটা ভরা যৌবনের নারী হিসেবে আমারও তো কিছু চাহিদা থাকে, কিছু সুপ্ত ইচ্ছে থাকে, কিন্তু সেই ইচ্ছেগুলো মনের ভেতরেই দুমড়ে মুচড়ে মরে যেত রোজ রাতে। আমাদের সংসারে আমি, রাশেদ আর আমার শ্বশুর আনোয়ার সাহেব। আমার শাশুড়ি মারা গেছেন বিয়ের আগেই। আনোয়ার সাহেব বেশ গম্ভীর মানুষ ছিলেন, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। কিন্তু মাস 6 আগে হঠাৎ একটা মাইল্ড স্ট্রোকে উনি প্যারালাইজড হয়ে পড়েন, শরীরের ডান পাশটা অবশ হয়ে যায়। ডাক্তার বললেন নিবিড় সেবা আর ফিজিওথেরাপি দিলে উনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। রাশেদ তো অফিস নিয়ে ব্যস্ত, তাই শ্বশুরের সেবার পুরো দায়িত্বটা পড়ল আমার কাঁধে। প্রথম খুব কুণ্ঠা বোধ করতাম। একজন বয়স্ক পুরুষ মানুষ, তার কাপড় বদলানো, গা স্পঞ্জ করে দেওয়া, বাথরুম করানো, এসব করতে গিয়ে লজ্জায় আমার গাল লাল হয়ে যেত। কিন্তু রাশেদ বলতো, সুমি, তুমি ছাড়া তো আব্বাকে দেখার কেউ নেই, প্লিজ একটু ম্যানেজ করো। আমিও স্বামীর কথা আর মানবিকতার খাতিরে নিজের লজ্জা ভেঙে সেবা করতে শুরু করলাম। রোজ সকালে ওনার রুমে গিয়ে ওনাকে বিছানা থেকে তুলে বসানো, ব্রাশ করানো, নাস্তা খাওয়ানো, এসব দিয়েই আমার দিন শুরু হতো। দুপুরের দিকে ওনার পুরো শরীর স্পঞ্জ করে দিতে হতো। ওনার শরীর মুছিয়ে দেওয়ার সময় আমি টের পেতাম ওনার চোখগুলো আমার দিকে স্থির হয়ে আছে। প্রথমে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম হয়তো আমার কাজের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু দিন যত যেতে লাগলো আমি বুঝতে পারলাম সেই দৃষ্টিতে অন্য কিছু আছে, এক ধরনের ক্ষুধার্ত চাউনি, যা আমাকে অস্বস্তিতে ফেলত, আবার অদ্ভুত এক শিহরণও জাগাত। মাস 3 পরের কথা। ওনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন উনি হাতের ইশারা করতে পারেন, একটু আটটু কথাও বলতে পারেন, কিন্তু হাঁটা চলা করতে পারেন না। সেদিন ছিল প্রচণ্ড গরম। রাশেদ অফিসের ট্যুরে ঢাকার বাইরে গেছে 3 দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর আমার অসুস্থ শ্বশুর। দুপুরের খাওয়ার পর আমি ওনার ঘরে গেলাম ওষুধ খাওয়াতে। উনি বললেন, বৌমা, আজ খুব শরীরটা ম্যাচ করছে, বিশেষ করে পায়ে খুব ব্যথা, একটু তেল মালিশ করে দেবে? আমি না করতে পারলাম না। সরিষার তেলের বাটি নিয়ে ওনার পায়ের কাছে বসলাম। ওনার পরনে ছিল শুধু একটা লুঙ্গি আর পাতলা ফতুয়া। আমি হাতে তেল নিয়ে ওনার পায়ে মালিশ করতে শুরু করলাম। আমার হাতের স্পর্শে উনি মাঝে মাঝে আরামের শব্দ করছিলেন। মালিশ করতে করতে আমি যখন ওনার উরুর দিকে হাত বাড়ালাম, উনি হঠাৎ আমার হাতটা চেপে ধরলেন। আমি চমকে উঠে তাকালাম। ওনার চোখে এক অদ্ভুত নেশা। উনি ফিসফিস করে বললেন, সুমি, তোমার হাতগুলো খুব জাদুর মতো, আমার মরা শরীরেও প্রাণ ফিরিয়ে দিচ্ছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উনি বেশ শক্ত করেই ধরে রাখলেন। বললেন, লজ্জা পেও না বৌমা, রাশেদ তো তোমাকে সময় দেয় না, আমি জানি তুমি কতটা একলা। এই বুড়ো মানুষটাকে একটু সুখ দিলে কি খুব পাপ হবে? ওনার কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। একে তো শ্বশুর, তার উপর অসুস্থ, কিন্তু ওনার স্পর্শে আর কথার ভাজে এমন কিছু ছিল যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমার স্বামী মাসের পর মাস আমাকে স্পর্শ করে না, আর এই মানুষটা আমার সামান্য স্পর্শের জন্য কতটা ব্যাকুল। একটা অদ্ভুত ইমোশনাল ব্ল্যাকমেল কাজ করছিল আমার ওপর। উনি যেন বুঝিয়ে দিচ্ছিলেন আমার অবহেলা আর ওনার প্রয়োজন দুটো মিলে একাকার হয়ে গেছে। আমি নিচু গলায় বললাম, বাবা, এসব কি বলছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। উনি হাসলেন, বাড়িতে কেউ নেই সুমি, আর আমি তো অচল, তুমি না চাইলে কিছুই হবে না। কিন্তু তুমি কি চাও না আমাকে একটু শান্তি দিতে? আমার এই অসুস্থ শরীরে একটু উত্তাপ দরকার। কথাটা বলে উনি আমার হাতটা টেনে নিজের বুকের উপর রাখলেন। ওনার লোমশ বুকে আমার হাত রাখতেই আমার শরীরে যেন বিদ্যুৎ চমকের মতো কিছু একটা খেলে গেল। আমি কাঁপছিলাম, কিন্তু হাতটা সরাতে পারছিলাম না। আমার অবচেতন মন যেন এই নিষিদ্ধ উত্তেজনার জন্যই অপেক্ষা করছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমি রাতের খাবার নিয়ে ওনার ঘরে গেলাম। উনি আমাকে ইশারা করলেন দরজাটা চাপিয়ে দিতে। আমি মন্ত্রমুগ্ধের মতো দরজাটা লক করে দিলাম। ওনার বিছানার পাশে বসতেই উনি আমার আঁচল ধরে টান দিলেন। আমি ওনার দিকে তাকালাম। অসুস্থ মানুষটার গায়ে যে এত জোর হতে পারে তা আমার জানা ছিল না। উনি আমাকে কাছে টেনে নিলেন। আমি ওনার বুকের ওপর হুমকি খেয়ে পড়লাম। ওনার শরীরের গন্ধ আর বাইরের বৃষ্টির শব্দ মিলে এক মাদকতাময় পরিবেশ তৈরি করল।
উনি আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজকের রাতটা শুধু আমাদের। ওনার হাতের স্পর্শ যখন আমার পিঠ পেয়ে নিচে নামছিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ওনার কোমরে হাত দিয়ে ওনাকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। উনি আমার ঘাড়ে মুখ গুজে দিতেই আমি চোখ বন্ধ করে ফেললাম, এক নিষিদ্ধ সুখের সাগরে ভেসে যাওয়ার জন্য। সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তা কোনো সামাজিক সংজ্ঞায় ফেলা যাবে না। সমাজ বলবে এটা পাপ, এটা অবৈধ। কিন্তু সেই মুহূর্তে ওই 4 দেয়ালের মাঝে আমরা দুজনেই ছিলাম তৃষ্ণার্ত। আমার একাকিত্ব আর ওনার অসুস্থ শরীরের সুপ্ত বাসনা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন নিজের দিকে তাকিয়ে খুব অপরাধ বোধ হল। কিন্তু ওনার ঘরে গিয়ে যখন ওনার তৃপ্ত মুখটা দেখলাম, তখন মনে হলো হয়তো এটাই হওয়ার ছিল। রাশেদ ফিরে আসার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি আর আমার শ্বশুর জানতাম আমাদের মধ্যে এখন একটা গোপন সুতো তৈরি হয়েছে। যখনই সুযোগ হয়, চোখের ইশারায় বা গোপন স্পর্শে আমরা সেই নিষিদ্ধ মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গোপন গল্প। জানি না তোমরা কিভাবে নেবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক কিছুই করে যা সে কখনো কল্পনাও করে না।